বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে কাউন্সেলিং প্রক্রিয়া। আজকের এই ভিডিওতে আলোচনা করব অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পর কি করবে। সমস্যাহীন চাকরি জীবনের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পর যে বিষয়গুলোতে সচেতন থাকা উচিত বা যে বিষয়গুলোতে নজর দেওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব যে জয়েনিং লেটার কিভাবে লিখবে, কিভাবে একটি নির্ভুল জয়েনিং লেটার তোমরা লিখবে এবং তোমরা সেটাই লিখবে যেটা আমি এই ভিডিওতে কিছুক্ষণ পরে তোমাদেরকে বলবো। একদম পিডিএফ সহ তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই যে বিষয়টাতে আলোচনা করব যে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পর কি করবে। প্রথমেই বলে রাখি, অ্যাপয়েন্টমেন্ট লেটার হচ্ছে তোমাদের জীবনের থেকেও দামি একটা কাগজ এবং এই কাগজটার জন্য এতদিনের লড়াই, এবং এতদিনের লড়াইটা আলটিমেট যখন সফলতা পেল তারপরে কিন্তু তোমরা সেই কাগজটা হাতে পাচ্ছ। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেলে যে জিনিসগুলো অবশ্যই তোমরা দেখবে সেগুলো আমি একের পর এক বলতে থাকবো। চাকরি জীবনে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসবে তোমাদের, এমনকি চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত তোমরা যখন রিটায়ার্ড করবে, রিটায়ার্ডের পরে যখন পেনশনের ফাইল জমা দেবে সেদিনও কিন্তু এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখা হবে। তো এই জিনিসগুলোতে যদি তোমাদের ভুল হয়ে থাকে তাহলে পেনশন পেতে অসুবিধা হবে, রিটায়ার্ড করার পরেও কিন্তু সমস্যা থেকেই যাবে। তো প্রথমেই যে জিনিসটা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পরে তোমরা দেখবে সেটা হচ্ছে স্পেলিং। কি জিনিসের স্পেলিং দেখবে? প্রথমে নিজের নামের স্পেলিংটা দেখে নেবে। অবশ্যই একাধিকবার নিজের নাম এবং পদবীর স্পেলিংটা অবশ্যই দেখবে। এরপর যেটা দেখবে নিজের বাবার নামের স্পেলিং বা গার্জেনের নামের স্পেলিং। এরপরে দেখবে নিজের ঠিকানার স্পেলিং এবং সবশেষে দেখবে নিজের স্কুল এবং তার অ্যাড্রেসের স্পেলিং। একবার গুগলে চেক করে নেবে। স্কুলের নাম তোমরা জানবে না, স্কুলের নামটা একবার গুগলে চেক করে নেবে যে দুটো নাম ম্যাচ করছে কিনা। এই সমস্ত স্পেলিং একাধিকবার চেক করে যদি কোথাও ডাউট থাকে অবশ্যই তৎক্ষণাৎ সেই ডিপিএসসিতেই যে অফিসিয়াল তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে ধরাচ্ছে তৎক্ষণাৎ জানিয়ে সেটা কারেকশন করিয়ে নেবে। দরকার হলে নতুন করে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করাবে, কারণ এটা তো একটা প্রিন্টেড বা প্রিন্ট আউট করা একটা কাগজ। এটা করতে বেশি সময় লাগে না, ফরম্যাটটা ওদের করাই থাকে, শুধু নাম, বাবার নাম, এগুলো যে ডেটাগুলো এডিটেবল সেগুলো চেঞ্জ করে কোনো সময় এক্সকে দেওয়া হয়, কোনো সময় ওয়াইকে দেওয়া হয়। আর যদি এটা না করাও, ওনারা অনেক সময় বলে থাকে যে তোমরা এটা নিয়ে চলে যাও, জয়েন করতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, জয়েন করতে অসুবিধা হবে না এবং বলবে পরবর্তীতে এসআইয়ের মাধ্যমে ঠিক করে নেবে। কিন্তু এটা যদি শুনে তোমরা চলে আসো, পরবর্তীতে এসআইও দেখবে তোমাদেরকে আর ঠিকঠাকভাবে পাত্তা দিচ্ছে না এবং এসআইয়ের মাধ্যমে থ্রু প্রপার চ্যানেল অর্থাৎ এসআইয়ের মাধ্যমে ডিআই বা চেয়ারম্যানের কাছে আসতে পরে 6 মাস, 1 বছর, 2 বছর চলে যাবে, তোমাদের লাইফও শেষ হয়ে যাবে, দেখবে আর ওই ভুলটা আর ঠিক হচ্ছে না। তো যেটা বলবো, নিজের বা আশপাশের যারা সহকর্মী বন্ধুদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে তাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই নাম, ঠিকানা, বাবার নাম, স্কুলের ঠিকানা, এই বানানগুলো অবশ্যই একাধিকবার চেক করে ঠিক করিয়ে নেবে যদি ভুল থাকে। এরপরে হচ্ছে যে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যখন হাতে পাবে তারপরে হচ্ছে তোমাদেরকে একটা জয়েনিং লেটার লিখতে হবে। এবার জয়েনিং লেটারটা তোমরা হাতে লিখবে নাকি প্রিন্ট করাবে? আমার সাজেশন হচ্ছে জয়েনিং লেটার প্রিন্ট করিয়ে নাও। আমি এখানে দেখো একটা ফরম্যাট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছ জয়েনিং রিপোর্ট বলে লেখা আছে, এরপরে দেখো টু তারপর ড্যাশ লেখা আছে, অর্থাৎ এই জায়গাটাই তোমাদেরকে লিখতে হবে যে জেলার জন্য তোমরা সিলেক্ট হয়েছো। ধরো বীরভূম জেলার জন্য বলছি, তাহলে এখানে লিখবে বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, আর তার উপরে লিখবে টু দি চেয়ারম্যান। প্রথমে লিখবে টু দ্য চেয়ারম্যান, তারপর লিখবে বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, সিউড়ি, বীরভূম। এটা হয়ে গেল। এরপরে দেখো বলাই আছে থ্রু দ্য প্রপার চ্যানেল, অর্থাৎ এখানে যে এসআই এগুলো দেওয়ার দরকার নেই, প্রপার চ্যানেলের কথাই অর্থ হয়েছে, গোটাটাই হয়ে যাচ্ছে। সাবজেক্ট জয়েনিং রিপোর্ট ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। এরপরে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, তোমরা স্যার না ম্যাডাম সেটা জানো না, অবলিক দেওয়াই থাক, উইথ ডিউ অনার আই, এই জায়গাটায় প্রত্যেকে নিজের নাম লিখবে। এই জায়গাটায় সন অফ ড্যাশ, এখানে বাবার নাম লিখবে। উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ জয়েন্ট দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট, এখানে নিজের স্কুলের নাম দেখো, পরে প্রাইমারি স্কুলটা দেওয়াই আছে, সুতরাং এখানে শুধু স্কুলের গ্রামের নাম বা জায়গার নামটা দিলেই হবে। এরপরে হচ্ছে আন্ডার ড্যাশ সার্কেল, এখানে সার্কেলের নাম, অফ ড্যাশ ডিপিএসসি, এখানে জেলার নাম, ডিপিএসসির নাম, মেমো নাম্বার, যে মেমো নাম্বারে তোমরা চাকরি পাচ্ছ, যে ডেটে সেই মেমোটা ইস্যু হয়েছে, এই দুটো জায়গা তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারে পেয়ে যাবে, মেমো নাম্বার আর ডেট।
এরপরে নিচেতে দেখো এখানে ডেটটা দিলে, যেদিনে জয়েন করছো সেই জয়েনিং ডেট। এরপর দেখো অ্যাকর্ডিং টু ড্যাশ, এখানে হচ্ছে ডিপিএসসির নাম মানে জেলার নাম, এখানে বীরভূম হবে। ভাইড মেমো নাম্বার, যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে মেমো নাম্বারটা দেওয়া আছে সেটা। ডেট, অ্যাপয়েন্টমেন্ট লেটারে ইস্যু হওয়া মেমো নাম্বারের ডেটটা সেটা। নাম, তোমার নাম, পদবি, জয়েন্ট ইন, এখানে যে স্কুলে জয়েন করছো তার নাম। অন, এখানে তারিখ, তারপরে হচ্ছে অ্যাট, এখানে অবশ্যই পিএম করবে না, পিএম করবে না, সবসময় এটা এএম করবে এবং এটা 10:30 AM করবে। অনেক সময় এটা ফোরনুন লেখা হয়, আফটারনুন কখনোই হবে না, অর্থাৎ পিএম কখনোই হবে না, কারণ সেটা হলে তোমরা হাফ ডের পরে জয়েন করছো, এমনটা হয় না। সবসময় 10:30 AM লিখবে বা ফোরনুন লিখবে। এবং নিচেতে এই জায়গাটায় হেডমাস্টার তোমাদেরকে মানে অ্যাকসেপ্ট করবে তোমাদের জয়েনিং রিপোর্ট অ্যাকসেপ্টেড দিয়ে নিচে হেডমাস্টার তার সই করে স্ট্যাম্প মারবেন। তো এটা হচ্ছে জয়েনিং রিপোর্ট। এবং এদিকে দেখো একটা জিনিস, ইয়োর্স ট্রুলি, এখানে তোমার সিগনেচার, রানিং সিগনেচার, এখানে আর ডেট দেওয়ার দরকার নাই যেহেতু বাঁদিকে ডেটটা রয়েছে। তো এই হচ্ছে জয়েনিং রিপোর্টের ফরম্যাট, যেটা তোমাদেরকে বলবো, এবং এটা তুমি আমার গ্রুপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে, পিন করা কমেন্টে প্রোভাইড করা আছে, এবং ডেসক্রিপশন বক্সেও সেই গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, এবং গ্রুপ থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। এখানে দেখো পিডিএফে যে ব্ল্যাঙ্ক জায়গাগুলোতে তোমাদের ইনফরমেশনটা বসিয়ে দিলেই চলবে, বা তোমরা যদি গোটাটাই প্রিন্ট করিয়ে নিতে চাও সেক্ষেত্রে গোটাটাই প্রিন্ট করিয়ে নিতে পারো। হাতে কখনোই লিখবে না, কারণ হাতে লিখলে এটা তোমাদের রিটায়ারমেন্টের দিন পর্যন্ত বা তারপরেও তোমাদের কাজে লাগবে। সুতরাং নিজের 60 বছর বয়স বা যতদিন বাঁচবে, পেনশন তুলবে, এগুলো কাজে লাগবে। এগুলো ফেড হয়ে যায়, অনেক সময় জল টল পড়লে ভিজে যায়, প্রিন্ট করিয়ে নেওয়াই ভালো। বা প্রিন্ট যদিও না করাও, এই ফরম্যাটটা নিয়ে জাস্ট জায়গাগুলোতে নিজের নিজের ডেটাটা ইনপুট করে দিলেই হয়ে যাবে, এটা তোমরা করতে পারো। এবার এই কপিটা তোমরা মোট 4 কপি করবে, হ্যাঁ 4 কপি করবে, এবং যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবে সেটাও 4 কপি করবে। এবং আগেকার যে জেরক্সগুলোর কথা বলছি সেই জেরক্সগুলোও কিন্তু টোটাল 4টে সেট বানাবে। তাহলে 4টে সেট হয়ে গেল। এবারে তুমি এগুলোকে নিয়ে যে স্কুলে তুমি জয়েন করতে আসবে সেই স্কুলে চলে এসো। তাহলে টোটাল 4টে সেট তোমাদের কাছে থাকবে। এই 4টে সেটের মধ্যে একটা সেট তোমাদেরকে হেডমাস্টার অথবা টিআইসিকে দিতে হবে। এখন বেশিরভাগ স্কুলেই হেডমাস্টার নেই, টিচার ইনচার্জ রয়েছেন, সেই টিআইসি তোমাদেরকে জয়েন করাবেন। টিআইসি 4টেতেই তোমাদেরকে মানে জয়েনিংটা অ্যাকসেপ্ট করে সিল স্ট্যাম্প করে দেবেন। একটা তিনি নিজের কাছে রেখে দেবেন, অর্থাৎ একটা হেডমাস্টার বা টিআইসি নিজের কাছে রেখে দেবেন, বাকি 3টে তোমাকে দিয়ে দেবে। এই স্কুলে জয়েন করার পরে হেডমাস্টার তো জয়েন করিয়ে নিল, তোমাকে একটা সেট নিজে আলমারিতে রেখে দিল, এবং দেখবে অ্যাটেন্ডেন্স রেজিস্টার যেটা আছে, যেখানে শিক্ষকদের হাজিরা খাতা, সেই শিক্ষকদের হাজিরা খাতায় তোমাকে তোমার নামটা লিখে, তোমার নাম তো আগে থেকে লেখা থাকবে না, তোমার নামটা লিখবে এবং তোমাকে সই করতে বলবে। এটা অবশ্যই করিয়ে নেবে, নিজের দায়িত্বে করিয়ে নেবে। শিক্ষকদের যে হাজিরা খাতা সেটা হেড স্যারের কাছে চাইবে, হেড স্যারের কাছে হাজিরা খাতাটা নিয়ে নিজের নাম লিখে 10:30 টাইম দিয়ে সই করে রাখবে। এবং যদি পারো রিটার্ন বলে একটা কাগজ থাকে, সেই রিটার্ন কাগজেরও 3টে কপি থাকে, সেই রিটার্নের 3টে কপিতেও সই করে রাখবে। টার্মটা মনে রাখো, রিটার্নের 3টে কপিতে সিগনেচার করতে হবে তোমাদের। অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সিগনেচার করার পরে রিটার্ন বলে একটা কাগজ থাকে, সেই 3টে কাগজ থাকবে, সেই 3টে কাগজে সই করিয়ে নেবে। হেডমাস্টারকে বললেই দেখবে দিয়ে দেবে। এটা প্রতি মাসে দিতে হয়, যখন চাকরি জীবনে ঢুকে পড়বে তোমরা তখন এগুলো জানতে পারবে, আরও ইজি হয়ে যাবে এগুলো। তো এরপরে যেটা বললাম যে একটা কপি হেডমাস্টার নিয়ে নেবে এবং বাকি 3টে কপি তোমাকে দিয়ে দেবে। এরপরে হেডমাস্টারের কাছে অনুমতি নিয়ে বিদায় নিয়ে তোমরা চলে যাবে এসআই অফিস। এসআই অফিসে গিয়ে এসআই স্যার হোক বা ম্যাডাম হোক, তাকে ওই বাকি 3টে কপি দেবে। 3টে কপি দিয়ে তিনি কি করবেন, তিনি কিন্তু 2টো কপি নিয়ে নেবেন। 2টো কপি কেন নেবেন? একটা কপি তিনি এসআই অফিসে রেখে দেবেন বা নিজের কাছে রেখে দেবেন, আর একটা কপি তিনি ফরওয়ার্ড করে ডিপিএসসিতে বা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে তিনি কিন্তু পাঠাবেন, যিনি জয়েন করেছেন। তো 2টো তিনি নিয়ে নিলেন, একটা নিজের কাছে এবং একটা জেলাতে পাঠিয়ে দিলেন। আর একটা কপি যেটা থাকবে সেটা তোমাকে রিসিভ করিয়ে ফেরত দেবে। এটাই হচ্ছে তোমার রিসিভ কপি, বা তুমি যে জয়েন করেছো তার জয়েনিং লেটার, তার রিসিভ কপি। পরবর্তীতে যখন তোমাদেরকে কোনো কিছু ক্ষেত্রে জয়েনিং লেটার চাওয়া হবে, তখন ওই যে হেডমাস্টারের ফরওয়ার্ড করা এসআই এর রিসিভ করা জয়েনিং লেটারটাই কিন্তু তোমাকে দেখাতে হবে। এক্ষেত্রে একটা জিনিস মনে রেখো, এসআইকেই কিন্তু এই জয়েনিং লেটারে রিসিভ করতে হবে। এসআই অফিসের কোনো স্টাফ রিসিভ করলে কিন্তু সেটা মান্যতা পাবে না, বা সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। বিগত 16,500 যে জয়েনিং প্রসেস, সেখানে
শিলিগুড়ি ডিপিএসসির খড়িবাড়ি সার্কেলের এসআই ম্যাডাম কোনো ক্লার্ক বা কন্ট্যাকচুয়াল ক্লার্ককে দিয়ে এগুলো রিসিভ করিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি আবার সেই সব ক্যান্ডিডেটদেরকে ডেকে পাঠিয়ে নিজেই আবার রিসিভ করিয়েছিলেন। তো জয়েনিং রিপোর্টে এবং রেজিগনেশন লেটারে এটা মাথায় রেখো, সবসময় এসআইকেই সিগনেচারটা করতে হয় এবং এসআইকেই রিসিভ করতে হয়। এটা অন্য কোনো অ্যাপ্লিকেশনের কাগজ নয় যেটা অফিসের যে কেউ রিসিভ করতে পারে, এসআইকে দিয়েই রিসিভ করাবে। অনেক নতুন এসআই থাকে, তারা অনেক সময় নিয়মকানুন অতটা জেনে ওঠেন না, তো এগুলো মনে রেখো, এগুলো কিন্তু করিয়ে নিও। পরবর্তীতে কিন্তু না ছাড়া আবার তোমাদেরকে এসআই অফিস ছুটতে হবে। নিজের জেলায় হলে ভালো, কিন্তু কয়েকজন তো স্টেট কাউন্সিলিংয়ে অংশ নেবে, অন্য জেলায় দৌড়তে হবে। আমি আবার বলছি উদাহরণ দিয়ে, শিলিগুড়ি ডিপিএসসির খড়িবাড়ি সার্কেলে এটা আবার যেতে হয়েছিল এবং সুদূর দক্ষিণবঙ্গ থেকে আবার যেতে হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। এবং 15 দিনের মধ্যে যে যোগদান প্রক্রিয়া একটা থাকে, এগুলো হয়ে যাওয়ার পরে নেক্সট হচ্ছে তোমাদের স্যালারি অ্যাকাউন্ট খোলার ব্যাপার। স্যালারি অ্যাকাউন্ট যাদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আছে তাদেরকে নতুন করে খোলার প্রয়োজন নেই। যাদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট নেই তারা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলতেই পারো, যেটা তোমার বাড়ির কাছে সেই ব্যাংক থেকেই খুলবে। এমন নয় যে আমাকে স্টেট ব্যাংকেই খুলতে হবে, বা এমন নয় যে আমাকে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকেই খুলতে হবে, বা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকেই খুলতে হবে। যেটা তোমার বাড়ির কাছে সেই ব্যাংক থেকেই খুলবে, কারণ এই ব্যাংক থেকে ট্রানজ্যাকশন তোমার 60 বছর অবধি হবে, বা তারপরে যত বছর তুমি বেঁচে থাকবে ঈশ্বর বা আল্লাহর কৃপায় তত বছর কিন্তু সেই ব্যাংকের দুয়ার তোমাকে যেতে হবে। তো বেশি দূরবর্তী ব্যাংকে না করে কাছাকাছি যে ব্যাংকটা রয়েছে, যে ব্যাংকে এনইএফটির সুযোগ সুবিধা রয়েছে, সেই ব্যাংকে করানোটাই বেটার। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।